গাড়িতে উঠতে গিয়ে থমকে যায়। এবারে চিৎকারটা শুধু তে না, ন্যান্সি আর লিমিনহো শুনতে পেয়েছে। শুধু শুনতেই পায়নি, চিৎকারটা ঠিক কোন দিক থেকে আসছে সেটাও বুঝতে পেরেছে। সবার চোখ এখন ওই শুনশান জায়গায় দাঁড়িয়ে থাকা একমাত্র ঘরটার দিকে, কারণ ওটাই চিৎকারের উৎস। তে এগিয়ে যাচ্ছে ঘরটার দিকে। ওর থেকে কিছুটা দূরে লিমিনহো আর ন্যান্সি ঠিক গাড়ির কাছে। ওকে লিমিনহো ওখানে দাঁড়িয়ে থাকতে বলেছে। ও তো এটাও চাইছিল না যে তে ওখানে যাক, কিন্তু ওর কিছু বলার আগেই তে রোড ক্রস করে অনেকটা এগিয়ে গেছে। তাই উপায়ন্তর না পেয়ে ন্যান্সিকে গাড়ির কাছে রেখে লিমিনহো তের পিছু পিছু আসে। তে ঘরটার কাছে চলে এসেছে। তখন ঘরটার মধ্যে যে উজ্জ্বলতা দেখেছে এখন সেটা নেই, অর্থাৎ তখনের আলোটা হয়তো কেউ নিভিয়ে দিয়েছে। আর মিটমিটে হালকা আলোর কিছু জ্বালিয়েছে, হয়তো নাইট ল্যাম্প টাইপের কিছু। তে এসে দাঁড়ালো একটা জানলার সোজাসুজি। জানলাটা মাঝারি সাইজের, ভেতর থেকে লাগানো, কিন্তু প্রথমে যখন ঘরটা তের চোখে পড়েছিল তখন খোলা ছিল। তে জানলায় লাগানো দুটো পাল্লার মৃদু ফাঁক দিয়ে দেখার চেষ্টা করলো ভেতরে কেউ আছে নাকি বা কে চিৎকার করছিল, কিন্তু লাইটের আলো কম থাকায় ভেতরে কি হচ্ছে তা তের কাছে স্পষ্ট নয়। কিন্তু কেউ একজন যে ফ্লোরের উপর পড়ে আছে সেটা তে বুঝতে পারলো। তে বুঝতে পারছে না কি করবে। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে চমকে পেছনে ফিরে তাকাইতে তাকিয়ে দেখে লিমিনহো দাঁড়িয়ে আছে। ও এতক্ষণ খেয়ালই করেনি যে লিমিনহো ওর পেছনে এসেছে, কিন্তু তে আবারও সামনে ঘুরে জানলার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করছে। লিমিনহো খানিক রাগ দেখিয়ে অথচ ফিসফিস করে বলে উঠল, আপনি কি পাগল হয়ে গেছেন ম্যাডাম? এভাবে একা একাই এখানে চলে এলেন? এই জায়গাটা এমনিতেই কত শুনশান, এখানে একা থাকাটা সেফ নয়। লিমিনহোর কথা যেন তের কান অব্দি পৌঁছালোই না। তে তখন ভাবতে ব্যস্ত যে জানলাটা কোনোভাবে খোলা যায় কিনা, কারণ যতটা বোঝা যাচ্ছে জানলা দুটো পাল্লা ছাড়া আর কিছুই নেই। তাই পাল্লা দুটো খুলে দিলেই ভেতরে ঢোকা যাবে। কেন যেন মনে হচ্ছিল ওই চিৎকারটার মধ্যে অনেক আকুতি আছে। আবার ভেতরে চোখ রাখে তে, কিন্তু কই নতুন কিছু তো দেখতে পাচ্ছে না। পেছন থেকে লিমিনহো বারবার বলছে ওকে ফিরে যেতে, কিন্তু ও কিছুতে ফিরে আসতে চায় না। ওর মন যেন বলছে ভেতরে কিছু অঘটন ঘটেছে। এবার তে আর চুপ করে দাঁড়িয়ে থাকে না, জানলাটা খোলার চেষ্টা করে। পেছন থেকে লিমিনহো বলে, কি করছেন কি ম্যাডাম? আপনি কি বুঝতে পারছেন না আমি কি বলছি? আমাদের এখনই এখান থেকে যাওয়া উচিত। লিমিনহো বিরক্ত হয়ে উঠেছে। এভাবে একটা নির্জন জায়গায় একজনের বাড়িতে উকিঝুঁকি মারাটা একদমই ঠিক না। তার উপর কে নাকি ভেতরে আছে। যদি ওরা মাফিয়া টাইপের কেউ হয় তাহলে যে কোনো সময় ওদের উপর অ্যাটাক করতে পারে। লিমিনহো যে ভয় পাচ্ছে এমনটা নয়, আসলে ও একা থাকলে নিজে থেকেই হয়তো ব্যাপারটা খুঁটিয়ে দেখত। কিন্তু সঙ্গে ওর একমাত্র বোন আছে যাকেও খুব ভালোবাসে, তাই একটু চিন্তিত ও। আর এই মেয়েটি, ওকেও তো একা ছাড়া যায় না, যতই অপরিচিত হোক। কিন্তু ও তো একটা মেয়ে, এখন যদি ওর কিছু হয় তাহলে লিমিনহো কখনো নিজেকে ক্ষমা করতে পারবে না। তে এভাবে জানলা খোলার জন্য চেষ্টা করছে দেখে লিমিনহো ওর সাথে হাত লাগালো। আসলে ওরও বেশ কৌতূহল হচ্ছে ব্যাপারটা নিয়ে। সত্যি তো, এরকম একটা নির্জন জায়গায় এই একটা মাত্র ঘর, তার উপর আবার একটা মেয়ের অমন কাতর চিৎকার, ব্যাপারটা বেশ রহস্যজনক। এভাবে কিছুক্ষণ চেষ্টা করার পর জানালাটা খুলে গেল। না, ওদের চেষ্টায় খোলেনি, কেউ যেন ভেতর থেকে খুলে দিল জানলাটা। তে আর লিমিনহো একে অপরের মুখের দিকে তাকালো। ওরাও বেশ অবাক, তাহলে কি ভেতরে কেউ বুঝে গেল যে ওরা এভাবে উকিঝুঁকি মারছিল? তে একটা ঢুক গিলে ভেতরে তাকালো, কে জানালাটা খুলেছে দেখার জন্য, কিন্তু না, কাউকেই তো দেখতে পাচ্ছে না। জানলার ভেতরে মাথাটা গলিয়ে দেখার চেষ্টা করলো আশেপাশে কেউ আছে নাকি। হঠাৎ চোখ যায় জানলার ঠিক পাশেই নিচের দিকে দেওয়ালে ঠেস দিয়ে কেউ বসে আছে। এত চেষ্টা করার পরেও মুখটা দেখা যাচ্ছে না। না, তে আর দাঁড়িয়ে থাকতে পারে না, তাই ঠিক করলো ওই জানালাটা দিয়েই ভেতরে যাবে। জানালাটা যেহেতু মাঝারি সাইজের, তাই ও ঢুকতে আর বেশি অসুবিধা হওয়ার কথা নয়। ওর যা শরীর, তাতে এর থেকে ছোট জানালা হলেও ও অনায়াসে ঢুকে যেত। তে ভেতরে যাওয়ার জন্য লাফাতে থাকে, কারণ জানালাটা এতটাও নিচে নেই যে তে এক পা উঠিয়ে ভেতরে ঢুকে যাবে। লিমিনহো ওর কাণ্ড দেখে বলে, ম্যাডাম কি করছেন? এভাবে লাফাচ্ছেন কেন? আমাদের এখনই ভেতরে যেতে হবে। কিন্তু এভাবে? আর আপনি কেন যাবেন? আপনি না হয় এখানে দাঁড়ান, আমি ভেতরে যাচ্ছি। না, আমি ভেতরে যাব, আমি এখানে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারবো না। লিমিনহো এটুকু সময় বুঝে গেছে তে নাছোড়বান্দা, তে যাবেই, তাই বাধ্য হয়ে বলল, ঠিক আছে, এক কাজ করুন, আমি আপনাকে তুলে ধরছি, আপনি জানলার উপরে উঠুন, কিন্তু লাফাবেন না, কারণ শব্দ হলে প্রবলেম হতে পারে। আপনি ভেতরে যাওয়ার পর আমিও ভেতরে যাব।
তে মাথা নাড়িয়ে সম্মতি প্রকাশ করে। তুলে ধরার কথাতে তে একটু কিন্তু কিন্তু বোধ করলেও কোনো উপায় না দেখে রাজি হয়ে যায়। তে এত হালকা যে তেকে তুলে ধরতে লিমিনহুর একটুও অসুবিধা হয়নি, যদিও লিমিনহু প্রথমটা একটু ইতস্তত বোধ করেছিল। যতই হোক, একজন অপরিচিত মেয়েকে এভাবে তুলে ধরাটা লিমিনহুর কাছে বেশ অস্বস্তিকর। যাই হোক, তে একটা পা জানলা দিয়ে সাইডের দেয়ালটা ধরে দাঁড়ায়, তারপর আস্তে আস্তে জানালার অন্য প্রান্তে নেমে ঘরের ভেতরে দাঁড়ায়, তারপর জানালা দিয়ে হাত বাড়িয়ে দেয় লিমিনহুকে তোলার জন্য। লিমিনহুর মিডিয়াম ফিগার, তের হাত ধরে কখনোই পুরোপুরি ওঠা সম্ভব নয়, তাও কিছু করার নেই, ওকে ভেতরে যেতেই হবে। তে যতটা পারলো নিজে শক্তি দিয়ে লিমিনহুকে তোলার চেষ্টা করলো। কিছুক্ষণ চেষ্টার পর লিমিনহু ভেতরে আসতে সক্ষম হলো। লিমিনহু ভেতরে আসতেই ফোনের ফ্ল্যাশটা জ্বালাতে বলল, কারণ ভেতরের আলোতে কিছুই দেখা যাচ্ছে না। তে তাড়াতাড়ি নিজের ফোনটা বের করে ফ্ল্যাশটা জ্বালিয়ে দিল। চারিদিকটাতে চোখ বুলিয়ে দেখলো এই রুমটাতে একটা দরজা আর একটাই জানালা। দরজাটা দেখে মনে হচ্ছে বাইরে থেকে লক করা আছে। এবার তে ওই জানালাটার পাশের জায়গাটায় ফ্ল্যাশ মারলো যেখানে ওর মনে হয়েছিল কেউ বসে আছে। ফ্ল্যাশটা ওই জায়গাতে পড়ার সাথে সাথে তে স্তব্ধ হয়ে যায়, সাথে লিমিনহু। একজন মহিলা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, দেখে মনে হচ্ছে প্রচুর পরিমাণে মারা হয়েছে ওনাকে। মুখের একটা দিক আঘাতের ফলে নষ্ট হয়ে গেছে। বিড়বিড় করে কিছু একটা বলে চলেছেন। তের ভীষণ ভয় করছে, এত ঠান্ডাতেও ওর শরীর ঘামে ভিজে গেছে। তাও নিজের কানটা মহিলার মুখের কাছে নিয়ে গেল কি বলছেন শোনার জন্য। ওকে বাঁচাও, ওরা ওকে মেরে ফেলবে, ওরা ওকে অনেক আঘাত করেছে, এরপর হয়তো মেরে ফেলবে। মহিলার কথায় তে একবার লিমিনহুর দিকে তাকায়। ওনার কথা কিছু বুঝতে পারছে না ওরা, কাকে বাঁচানোর কথা বলছেন উনি। তে ধীর সরেই মহিলার মুখের একবারে সামনে নিজের মুখটা নিয়ে গিয়ে বলে, আপনি কাকে বাঁচানোর কথা বলছেন বলুন, আমরা চেষ্টা করব। আপনি দয়া করে বলুন আপনার এই অবস্থা কে করলো আর কে আছে আপনার সাথে। তের কথায় মহিলাটি একবার চোখ খুলে তাকানোর চেষ্টা করলো, তারপর হাতটা তুলে আঙুল দিয়ে কিছু একটা দেখানোর চেষ্টা করলো। লিমিনহু আর তে ওনার আঙুলের নির্দেশনা অনুযায়ী সেদিকে তাকিয়ে দেখলো রুমের একদম কোণের দিকে আরো একজন কেউ পড়ে আছে। তে উঠে একটু এগিয়ে গিয়ে ফোনের ফ্ল্যাশটা ফেলতেই চমকে দুপা পিছিয়ে এলো। একটা অর্ধনগ্ন দেহ, সারা শরীরে কাপড়ের পরিমাণ নেই বললেই চলে। দেখে মনে হচ্ছে খুব বাজেভাবে তার উপর অত্যাচার করা হয়েছে। সারা শরীরে আঁচড়, কামড় আর মারের চিহ্ন। তে কিছুক্ষণ এক দৃষ্টিতে ওই দিকেই তাকিয়ে তারপর পেছনে ফিরে একবার ওই মহিলার দিকে তাকায়, আর তারপর লিমিনহুর দিকে তাকিয়ে দেখে ও চোখ বন্ধ করে দুহাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে। চোখ দুটো থেকে পানি গড়িয়ে পড়ছে। তেরও তখন চোখে পানি। আর কিছু না ভেবেই নিজের শরীরের শালটা খুলে দৌড়ে গিয়ে মেয়েটার শরীরে চাপিয়ে দেয় তে। সারা শরীর ভালো করে ঢাকা দিয়ে মেয়েটির মুখটা নিজের দিকে ঘুরিয়ে মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে দিয়ে ফোনের ফ্ল্যাশটা ফেলতেই আরেক দফা চমকে ওঠাতে সারা শরীর এক নিমেষে কেঁপে ওঠে। অস্পষ্টভাবে মুখ থেকে বেরিয়ে আসে, জেনি। লিমিনহু পেছনে এসে দাঁড়িয়েছে ততক্ষণে। ও তের পাশে বসে মেয়েটার নাকের কাছে হাতটা নিয়ে তারপর বলে, শ্বাস চলছে, ওনার এক্ষুনি ট্রিটমেন্টের প্রয়োজন। তে লিমিনহুর কথার কোনো উত্তর দিল না। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে জেনির অচেতন শরীরটার দিকে। হাসি খুশি মেয়েটার এমন পরিণতি দেখে শরীর কেঁপে উঠেছে তের। লিমিনহু থেকে একবার ধাক্কা দিয়ে বলল, এই যে ম্যাডাম, কি বলছি শুনতে পাচ্ছেন? ওনাকে এক্ষুনি হসপিটালে বা নার্সিং হোমে নিয়ে যেতে হবে, ওনার চিকিৎসার প্রয়োজন। আর এখানে বেশিক্ষণ থাকলে আমরা ধরা পড়ে যেতে পারি, আর একবার ধরা পড়লে বুঝতেই পারছেন কি হবে। তের যেন হুঁশ ফিরল। একবার চেয়ে দেখলো লিমিনহুর দিকে, কিন্তু জেনিকে এই অবস্থায় কিভাবে নিয়ে যাবে ওরা। ওর ভাবনা চিন্তার মাঝেই লিমিনহু জেনিকে কাঁধে তুলে নিল। ওর হাতে আর কোনো রাস্তাও নেই। তে দৌড়ে ওই মহিলার কাছে গেল, ওনাকে বলল, আপনি একটু ওঠার চেষ্টা করুন, আমরা এখান থেকে বেরোতে পারবো, আমার হাত ধরে উঠুন। তে মহিলাটির হাত ধরে টানতে গেলে মহিলাটি তার আরেক হাত দিয়ে তের হাতটা শক্ত করে ধরে অস্পষ্টভাবে বলে, তো তোমার কাছে ফোন আছে? তে যেন অস্থির হয়ে উঠেছে। এখন যাই হোক করে এখান থেকে বের হতে হবে ওনাদের নিয়ে, তাই তাড়াতাড়ি করে বলে, হ্যাঁ, কিন্তু এসব কথা এখন কেন বলছেন? আপনি আমাদের সাথে চলুন, আপনার চিকিৎসার প্রয়োজন। তারপর না হয় আমি আপনার বাড়িতে ফোন করে জানাবো। তো তোমার ফোনে ভিডিও করা যাবে? এবার তে বেশ অবাক হয়, এই মহিলা এই সময় কেন এসব কথা বলছেন তে বুঝতে পারছে না।
আপনি কেন এখন এসব কথা বলছেন? আমাদের এখন বের হতে হবে এখান থেকে, শুনছেন আপনি? তের অস্থিরতা দেখে মহিলাটি আবার বলে, আমার কথা শোনো, তোমার ফোনে ভিডিও রেকর্ডারটা চালাও। আমি কিছু বলতে চাই। ওই নরপিচারিগুলো আমার মেয়েটাকে এত কষ্ট দিয়েছে, আমি চাই ওদের সাজা হোক। মহিলাটি অস্পষ্ট ভাষায় অনেক কিছু বলে চলেছেন। তে একবার লিমিনহোর দিকে তাকালো। লিমিনহো মাথা নেড়ে সম্মতি প্রকাশ করলো। তে বুঝতে পারছে যে লিমিনহোর অসুবিধা হচ্ছে এরকম একজনকে কাঁধে ধরে রাখতে, তাই সময় নষ্ট না করে ফোনটা বের করে ভিডিও রেকর্ডারটা অন করলো। তারপর লিমিনহোর দিকে তাকালো। লিমিনহো কি ভেবে অতি সাবধানে নিজের পকেট থেকে ফোনটা বের করে ফ্ল্যাশটা অন করে ওই মহিলার মুখের দিকে ধরলো। তারপর ওই মহিলা এক এক করে সব বলতে লাগলো, কিভাবে ওরা জেনিকে নির্মমভাবে ধর্ষণ করেছে, আর কিভাবে উনি তার প্রতিবাদ করাতে ওনার শ্লীলতাহানি এবং ওনাকে মারা হয়েছে। তে শুধু হতবাকের মতো শুনে যাচ্ছে, চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। মহিলার জবানবন্দির পরে উনি আবারও তের হাত ধরে বলেন, পারলে ওদের একটা শাস্তির ব্যবস্থা করে দিও। আমি সব কিছু বলেছি, এই রেকর্ডারটা পুলিশের হাতে তুলে দিও, আর মেয়েটার একটু ভালোভাবে চিকিৎসা করো, ওকে বাঁচাও তুমি। আপনি একদম চিন্তা করবেন না, কিন্তু এখন আপনি একটু ওঠার চেষ্টা করুন আমাদের সাথে। তের কথা শেষ হওয়ার আগেই বাইরে কিছু পায়ের শব্দ সবার কানে আসে। শব্দটা নিকট থেকে নিকটতর হতে থাকে। ওদের আর বুঝতে বাকি নেই যে ওরা এই ঘরেই আসছে। মহিলাটি হঠাৎ তের হাত ছেড়ে দিয়ে ওকে একটা হালকা ধাক্কা দিয়ে বলে, এক্ষুনি এখান থেকে চলে যাও, ওরা এখানে এসে তোমাদের দেখে মেরে ফেলে, হয়তো তোমার সাথেও তাই করবে যা ওরা আমার মেয়েটার সাথে করেছে। মহিলার কথা শুনে কেঁপে ওঠাতে, সত্যি ওরা এসে এখানে থেকে দেখলে ওরও পরিণতি একই হবে। কিন্তু পর মুহূর্তে ওই মহিলার কথা ভেবে কিছুতেই চলে যেতে পারে না। কি করে ফেলে যাবে ওনাকে? উনি যে তের মায়ের বয়সী। মহিলাটির দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে তে। এদিকে পায়ের আওয়াজগুলো প্রায় দরজার কাছেই। তুমি যাবে না তো? তাহলে আমার মেয়েকে আমার কাছে রেখে তুমি চলে যাও, কোনো সাহায্যের দরকার নেই। তোমরা যেখান থেকে এসেছিলে এসে এখানে ফিরে যাও, আমার জন্য তোমাদের আর কোনো কষ্ট করতে হবে না। এটা তো এমনিতেই মরে যাবে, তাই বেকার তোমাদের নিয়ে মরার কোনো মানে হয় না। ওনার কথাতে কেঁদে ওনাকে জড়িয়ে ধরে। তে বুঝতে পারে উনি যেতে চান না, আর এক মুহূর্ত সময় এখানে নষ্ট করলে ওরা আর বেঁচে ফিরতে পারবে না। মহিলাটিও শেষবারের মতো তের মাথায় হাত বুলিয়ে দিয়ে ধীর স্বরে বলেন, যাও। তে আর দাঁড়ায় না। প্রথমে লিমিনহো জেনিকে শক্ত করে কাঁধে ধরে নামে, তারপর তে নামে। ওঠা যতটা কঠিন ছিল, নামা ততটাও কঠিন ছিল না। ওরা বেরিয়ে যেতেই মহিলাটি দেয়াল ধরে উঠে জানালাটা আগের মতো করে লাগিয়ে দেয়। তারপর দেয়াল ধরে আবার বসে পড়ে। ওনার শরীরে আর বিন্দুমাত্র শক্তি অবশিষ্ট নেই। মহিলাটি ইচ্ছে করেই যেতে চাননি ওদের সাথে, কারণ উনি বুঝেছিলেন দুজনকে এখান থেকে বের করানো ওদের পক্ষে সম্ভব নয়। যদি তিনি একটুও হাঁটতে পারতেন তাও হয়তো ঠিক ছিল, কিন্তু উনি তো ঠিকঠাক উঠে দাঁড়াতেই পারছেন না। এটা করে শুধু সময় নষ্ট হতো আর ওদের বিপদ বাড়ত। এখন যদি তার মেয়েটা বেঁচে যায় তাহলে তিনি মরেও শান্তি পাবেন। এইসব ভাবনার মাঝেই কয়েকজন দরজা ঠেলে ভেতরে ঢুকে বেশি আলোর লাইটটা জ্বালিয়ে দেয়। তারপর চারিদিকে চোখ বুলিয়ে জেনিকে না দেখতে পেয়ে সবার মধ্যে শোরগোল পড়ে যায়। ওদের মধ্যে একজন দৌড়ে এসে মহিলার চুলের মুঠি ধরে চিৎকার করে বলে ওঠে, ওই মেয়েটা কোথায় গেল? বল কোথায় গেল ওই মেয়েটা? আমি কি করে জানবো? কথা আটকে যায় মহিলার। লোকটি আবারও চেঁচিয়ে ওঠে, তুই সব জানিস, বল কোথায় ভাগিয়েছিস ওকে? মহিলাটি এবার আর কোনো উত্তর দেয় না। ওনার এরকম চুপ থাকাতে লোকগুলো আরও রেগে যায়। রাগে অশ্রাব্য ভাষায় গালাগালি সাথে কিল ঘুষি লাথি সব চলতে থাকে। কিছুক্ষণ পর একটা লোক ফোনে কাউকে কল করে সব বলল। তারপর একটা বাঁকা হাসি দিয়ে ফোনটা রেখে দিল। বন্দুকটা বের করে মহিলার দিকে তাক করে বলল, মেয়েটাকে তো আমরা খুঁজে বের করবই, আর যেহেতু মেয়েটা এখানে নেই তাই তোর কাজও আপাতত শেষ। গুড বাই। একটা তীব্র গুলির শব্দ তের কানে এলো। আর কিছু বুঝতে বাকি নেই তের। এতক্ষণ জানালার ঠিক পাশেই নিচু হয়ে বসে অপেক্ষা করছিল তে, কখন ওই লোকগুলো আবার রুমের বাইরে যাবে। তাহলে ও গিয়ে আবার ওই মহিলাকে বের করে আনবে। আর লিমিনহোকে গাড়ির কাছে পাঠিয়ে দেয় জেনিকে রাখার জন্য, কারণ জেনিকে ধরে দাঁড়াতে লিমিনহোর বেশ অসুবিধা হচ্ছিল।
তে লিমিনহোর কাছ থেকে ওর ফোন নাম্বারটা নিয়ে নিজের ফোনে সেভ করে রেখে দিয়ে বলে ও যখন কল করবে তখন যেন লিমিনহো আবার চলে আসে। এখন আপাতত গাড়িতে গিয়ে বসুক। লিমিনহো কিছুতেই তেকে একা ছাড়তে চায় না, কিন্তু ওর আর বেশিক্ষণ এভাবে জেনিকে ধরে রাখা সম্ভব নয়। তাই আপাতত তের কথা মেনে নিল। এদিকে তে বেমালুম ভুলে গেছে যে ও চাইলেও লিমিনহোকে ফোন করতে পারবে না। গুলি শব্দটা কানে আসতেই তে স্তব্ধ হয়ে যায়। মহিলাকে এতক্ষণ যে গালি দিচ্ছিল, মারছিল, সে সবই তের কানে আসছিল, কিন্তু কোনো কিছু করার উপায় নেই তের। ও ভেবেছিল যা করবে ওরা রুম থেকে বেরিয়ে যাওয়ার পর করবে, কিন্তু ওর কিছু করার আগেই সব কিছু শেষ হয়ে গেল। কি নিষ্ঠুর ওরা! না হলে একজন মায়ের বয়সী মহিলাকে ওদের মারতে একবারও হাত কাঁপলো না। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে থাকে তের। না, এখানে আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, এখন গাড়ির কাছে যাওয়াই ভালো। তারপর জেনিকে একটা ভালো হসপিটালে ভর্তি করতে হবে। সেই মতো এগিয়ে যেতে গিয়ে কিছুতে পা লেগে ধপাস করে পড়েতে। বাইরে কিছুর আওয়াজ শুনে ভেতরের মানুষগুলো চমকে ওঠে। দৌড়ে গিয়ে জানালাটা খুলে দিতেই দেখে একটা মেয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড়াচ্ছে। জানালা খোলার শব্দ পেয়েই তে আর এক মুহূর্ত দাঁড়ায় না। তেকে দেখেই একটা লোক পিস্তল উঠিয়ে মারতে গেলে একজন লোক আধা বাংলা আধা হিন্দিতে বলে ওঠে, মেয়েটাকে জিন্দা ধরতে হবে। ওই मेटा कहाँ पर আছে जानने के लिए जिंदा रखते হবে। और अगर मेटा सही लेवलर है तो सोच बॉस कितना इनाम देगा। हो सकता है इस लड़की के साथ एक रात ही दे दे। वो पहली वाली लड़की के साथ तो पूरा 3 जन ही मजा लिया। इस बार हमारी चांस भी आ जाए, क्या पता। কথাটা বলার সাথে সাথেই দুজনের চোখে মুখে ফুটে উঠল এক নৃশংসতা লালসা। আর কিছু না ভেবেই ওরা বেরিয়ে পড়ে তের পেছন পেছন। লোকগুলো তের থেকে বেশ পেছনেই আছে, কিন্তু তের দৌড়াতে বেশ কষ্ট হচ্ছে। দৌড়ানো বন্ধ করে দেওয়ার মানে হলো নিজেকে ওদের হাতে সঁপে দেওয়া। তে দৌড়ে গাড়ির কাছে এলো। সামনে ড্রাইভিং সিটে লিমিনহো আর পেছনে জেনিকে ধরে বসে আছে ন্যান্সি। তে তাড়াতাড়ি গাড়িতে উঠতে গিয়েও কিছু একটা ভেবে লিমিনহোর কাছে গিয়ে বলল, লিমিনহো বাবু, আপনি এখান থেকে সোজা হসপিটালে গিয়ে জেনিকে ভর্তি করে দিন আর পুলিশে খবর দিবেন। আমি ওদের নজর অন্যদিকে করার চেষ্টা করছি। কিন্তু আপনি? আমার হাতে সময় নেই, ওরা অনেকেই আছে। আমি যদি এখন আপনাদের সাথে গাড়িতে যাই তাহলে ওরা সবাই মিলে আমাদের সহজেই ধরে নেবে। তাই আমি ওদের অন্যদিকে যাওয়ার ব্যবস্থা করছি। ওরা এখনো গাড়িটা দেখেনি, তাই আপনারা সময় নষ্ট করবেন না। যান, আমি আসছি। কথাটা বলেই তে আর কোনো কিছুর অপেক্ষা না করে উল্টো দিক দিয়ে দৌড় দেয়। আর লিমিনহো কোনো উপায় না পেয়ে বোনের মুখের দিকে তাকিয়ে গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে যায়। তে দৌড়াচ্ছে, পায়ে অসম্ভব ব্যথা হচ্ছে। পায়ের চোটটা যতই বেশি হোক, কিন্তু ওদের হাত থেকে বাঁচতে হলে ওকে দৌড়াতে হবে, কারণ ওর কাছে যে ওদের বিরুদ্ধে প্রমাণ আছে। যতক্ষণ না সেটা পুলিশের কাছে পৌঁছে দিতে পারছে ততক্ষণ ওদের হাতে ধরা পড়লে চলবে না। এটা ভাবতেই দৌড়ানোর গতিবেগ আরও বাড়ালোতে। অন্ধকার রাস্তায় কোন পথে যাচ্ছে সেটাও মাথায় আসছে না তের। হয়তো অনেকটা রাত হয়ে গেছে। ফোনটা নিয়ে সময়টা দেখার চেষ্টা করে, কিন্তু কোথায়, ফোনটা বোধহয় সুইচ অফ হয়ে গেছে। হঠাৎই কারোর সাথে সজোরে ধাক্কা লেগে ছিটকে পড়েতে, সাথে ফোনটাও পড়ে যায়। কিন্তু অন্ধকারে কার সাথে ধাক্কা লাগলো বুঝতে পারে না তে। পেছনে কিছু পায়ের শব্দ শুনে নিচ থেকে উঠে দৌড় দেয়। আগন্তুক ব্যক্তি যার সাথে তের ধাক্কা লেগেছিল সে পিছনে ফিরে তাকায় কার সাথে ধাক্কা লেগেছে দেখার জন্য, কিন্তু সেও অন্ধকারে কিছু বুঝতে পারে না। আর তার কিছু দেখার বা বলার আগেই তে পালিয়ে যায়। ব্যক্তিটি এগোতে গেলে পায়ে কিছু লাগে। নিচে ঝুঁকে পায়ের কাছ থেকে জিনিসটা উঠিয়ে বুঝতে পারে ওটা একটা ফোন, কিন্তু ফোনটা অন হয় না। এদিকে ওদিকে তাকিয়ে দেখে ব্যক্তিটি বুঝতে পারে যার সাথে একটু আগে ধাক্কা লেগেছিল তারই ফোন হবে। ফোনটা পকেটে ভরে আবার হাঁটতে শুরু করে ব্যক্তিটি। ওইদিকে অনেক রাত হয়ে যাওয়ার পরেও তের কোনো খোঁজ পাওয়া যায়নি বলে বোগাম হোটেলের ম্যানেজারকে ডেকে সবকিছু বলেছেন। ওরা আশেপাশে খোঁজ নেয়, কিন্তু তেকে পাওয়া যায়নি। আয়ু তো নিজেকেই দোষারোপ করছেন আর ইয়ঞ্জন কেঁদেই চলেছেন।